বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা মাধ্যমিক স্তরের 2025 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের সাজেশন ভিত্তিক আলোচনার অংশ হিসেবে পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে পরবর্তী দুই তিনটা অধ্যায়ের উপর আমরা কিছু পর্যালোচনামূলক ক্লাস নেব। এই সাজেশনমূলক আলোচনার শুরুতেই আমরা একটু লক্ষ্য করি যে তরঙ্গ এবং শব্দ অধ্যায় থেকে সম্ভাব্য জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে কি কি আসতে পারে। ফার্স্ট, সংজ্ঞামূলক অংশে কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের প্রাবল্য, তীব্রতা, টিম্বার, জাতি বা গুণ। খ নম্বর প্রশ্নে সাধারণত তরঙ্গ এবং অর্থাৎ যেটা অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এর বৈশিষ্ট্য বা পার্থক্য, কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় এটার ব্যাখ্যা, এরপর আলোর বেগের সাথে শব্দের বেগের ওপর তাপমাত্রার প্রভাব, ঘনত্বের প্রভাব, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। দুইজন বন্ধু পরস্পর কথা বলছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো ভিন্ন ভিন্ন হয় কেন? অনুপ্রস্থ তরঙ্গ কণাগুলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন, এটি ব্যাখ্যা করা। প্রতিধ্বনি সৃষ্টির জন্য ন্যূনতম যে দূরত্ব প্রয়োজন হয় কেন, এটি ব্যাখ্যা করা। সকল শব্দই প্রতিফলিত হলেও সকল প্রতিফলিত শব্দ থেকে কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি হয় না, এটার ব্যাখ্যা। শব্দের বেগের ওপর আর্দ্রতার প্রভাব, ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ, দিনের বেলা চেয়ে রাতের বেলা শব্দ বেশি দূর থেকে সুস্পষ্ট শোনা যায় অথবা বেগ বেশি থাকে, এটার ব্যাখ্যা। শব্দের সাহায্য নিয়ে বাদুড় কিভাবে পথ চলে, তার পথ চলাকে কেন্দ্র করে। এরপর হলো কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে, মানে মাধ্যমের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে শব্দের বেগ বৃদ্ধি পায়, এটার উপর। এরপর আমরা দেখি সম্ভাব্য সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ নম্বরে কি আসতে পারে। এখানে সাধারণত দুইটা ফরম্যাটের প্রশ্ন আসে। একটি হলো প্রতিফলন প্রতিধ্বনি কেন্দ্রিক, আর একটি হলো সাধারণ প্রতিফলন সংক্রান্ত বিষয় নিয়ে, শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যর বিষয়ক অংশ নিয়ে। তো প্রতিধ্বনি অংশতে আমাদের যে বিষয়গুলো আসতে পারে তা হলো যে প্রতিধ্বনির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব নির্ণয়, পাহাড়ের ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তারপরে দেয়ালের ক্ষেত্রে দেয়াল কত দূরে আছে সেটি নির্ণয়, সমুদ্রের ক্ষেত্রে বা পুকুরের ক্ষেত্রে অথবা কূপের ক্ষেত্রে গভীরতা নির্ণয়, এরকম। তো পাহাড়ের মধ্যবর্তী অবস্থানে যদি প্রতিধ্বনি সৃষ্টি করা হয় এবং দুইটা পাহাড়ের মধ্যবর্তী অবস্থান যদি অসম হয়, সেক্ষেত্রে পরপর যে প্রতিধ্বনিগুলো শোনা যাবে সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ প্রতিধ্বনি একই সাথে শোনা যাবে কিনা, এই সংক্রান্ত বিষয়ে অনেক সময়
আমাদের ঘ নম্বরে অর্থাৎ উচ্চতর দক্ষতায় ব্যাখ্যামূলক প্রশ্ন পরীক্ষায় আসে। উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব ন্যূনতম কতটুকু হলে প্রতিধ্বনি শোনা যাবে, এবং এ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে তাপমাত্রার সাথে সেটি রিলেটেড হয়। তো সেক্ষেত্রে তাপমাত্রার সাথে সম্পর্ক করে শব্দের বেগ নির্ণয় করতে হয়, দেন অঙ্কটি সলভ করার প্রয়োজন পড়ে। এরপর শব্দের কম্পাঙ্কের সাথে ব্যাখ্যা করে এটি আমাদের বলতে হবে যে সব শব্দই শোনা যায় না, এটার উপর একটা পর্যালোচনামূলক। এরপর শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বিষয়ক যে গাণিতিক প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে, সেক্ষেত্রে দেখা যায় যে একই উৎস, ভিন্ন মাধ্যম, আবার ভিন্ন উৎস, একই মাধ্যম, এই দুইটা টপিকসের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য, অথবা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তৈরি হওয়ার ক্ষেত্রে একই রকম কম্পনে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করা, এবং যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন দূরত্ব তারা অতিক্রম করবে, এবং তাদের মধ্যে তুলনা করা অথবা কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে কম্পাঙ্কের সাথে এই যে দূরত্ব অতিক্রম করার বিষয়টা, এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু দেখা যায় যে এই বিষয়টিকে তারা ফোকাস করে অঙ্ক না করার জন্য পরীক্ষাতে গিয়ে কিন্তু অনেকেই আহ, তারা ঘাবড়ে যায় আর কি। তা আমার পরামর্শ হলো যে এই জাতীয় অঙ্কগুলো আগেই প্র্যাকটিস করা হোক, তাহলে এই সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। এই যে একই মাধ্যম, ভিন্ন ভিন্ন উৎস, দেখা যাচ্ছে যে সুরশলাকা থেকে শব্দ তৈরি হচ্ছে, আর একটা ভিন্ন কোনো বাদ্যযন্ত্র থেকে শব্দ তৈরি হচ্ছে। উভয় ক্ষেত্রে কম্পেয়ারেবল অবস্থানটা কিন্তু এটাই দাঁড়ায় যে যেহেতু মাধ্যম এক, তার মানে শব্দের বেগ এক, কিন্তু এখানে উৎস ভিন্ন হওয়ার জন্য এর কিন্তু কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। এরকমই মাধ্যম যখন ভিন্ন হয়, উৎস তখন এক হয়, সেক্ষেত্রে উৎসের কিন্তু কম্পাঙ্ক এক হবে, বাট মাধ্যম ভিন্ন হওয়ার জন্য তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এগুলো কিন্তু আলাদা হবে। যা হোক, এখন আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ উল্লেখ করা আছে, এর মধ্যে গ নম্বরে কম্পেয়ার করে আমাকে ওই সময়ের ওই দিনের তাপমাত্রা বের করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসেই V1/V2 = √T1/T2, অথবা আরো কিছু কৌশলগত সূত্র ব্যবহার করে আমরা এর সমাধান কিন্তু করতে পারি। সবশেষে আমরা পাইপের অঙ্কর ব্যাপারগুলো নিয়ে একটু দেখব, যে পাইপের এক পাশ থেকে শব্দ করা হচ্ছে, অন্য পাশে শব্দ শোনা যাচ্ছে, এই ক্ষেত্রে দুবার শব্দ শোনা যায়, এবং ভিন্ন ভিন্ন কন্ডিশন থাকে। কখনো পাইপ ফাঁকা থাকে, অর্থাৎ বায়ু মাধ্যম এবং লোহা মাধ্যম দুটো ব্যবহার করে, কখনো পানি ভর্তি থাকলে সেটা পানি এবং লোহার অপশনটা কাজে আসবে। উভয় ক্ষেত্রে দেখা যাবে যে লোহার মধ্য থেকে শব্দ দ্রুত চলায় শব্দ আগে শোনা যাবে, তারপরে ল- এই পানি অথবা বায়ুর মধ্যে দিয়ে শব্দ ধীরে চলে, সেই অবস্থান থেকে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে শব্দ অপেক্ষাকৃত ধীরে চলাতে দুইয়ের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। তো এখানে দুইটি শব্দ কেন শোনা যায় সেটার ব্যাখ্যা, এবং ভিন্ন ভিন্ন
শোনা যাওয়া, ভিন্ন ভিন্ন সময়ে শোনা যাওয়া নিয়েও কিন্তু অনেক সময় ব্যাখ্যা নিয়ে পরীক্ষায় অঙ্ক আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দ অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এখানে একটি বিষয় আমাদের বলতেই হবে যে সাজেশন কখনোই 100% নির্ভরযোগ্য কোনো বিষয় না। তোমরা তোমাদের দৈনন্দিন যে পড়াশোনা করেছো, তোমাদের সম্মানিত স্যারেরা যা পড়াতেছে বা পড়াইছে, এগুলো সার্বিকভাবে পড়ার পাশাপাশি এই প্রশ্নগুলোকে তোমরা একটু বেশি জোর দিয়ে পড়বা। কিন্তু একমাত্র নির্ভরশীল হয়ে পড়া উচিত না যে আমার এখানে যা লেখা আছে আমরা শুধু এইটুকুই পড়ব, এর বাহিরে কিছু পড়ব না, এমনটি কিন্তু হওয়া উচিত না। আমি প্রত্যাশা করি যে এর মধ্য থেকে ম্যাক্সিমাম ইনশাল্লাহ কমন হবে থিমগুলো। হুবহু প্রশ্ন তো কমন করা বেশ কঠিন, কিন্তু আশা করি যে এই থিমগুলোর মধ্য থেকেই ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন হয়ে যাবে। কিন্তু একমাত্র সাজেশনকে নির্ভরশীল ধরে নিয়ে অন্য কোনো পড়াকে একবারে ছেড়ে দেওয়াটা মনে হয় কারোর জন্যই উচিত না। তো আমরা এরপর প্রতিফলন অধ্যায় থেকে আবারও প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ পর্যালোচনা করব। আলোর প্রতিফলন অংশে আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক অংশে ফার্স্ট দেখব সংজ্ঞামূলক অংশ। এখানে আলোর প্রতিফলনের সূত্র, বিশেষ করে প্রথম সূত্র ব্যাপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, প্রতিবিম্ব, রৈখিক বিবর্ধন, দর্পণ, এই জাতীয় সংজ্ঞাগুলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আসার মধ্যে প্রতিবিম্ব এবং রৈখিক বিবর্ধন, এই দুটো সবচেয়ে বেশি আসে। এরপর অনুধাবনমূলক প্রশ্নের অংশে আমরা এখানে যা পাবো তা হলো আহ বিভিন্ন আলো সংক্রান্ত সমস্যা নিয়ে, যে বিভিন্ন আলোকিত অবস্থান থেকে কোনো বস্তুকে কেমন দেখায়। যেমন লাল আলোতে গাছের পাতা কালো দেখানো, বা হলুদ আলোতে দেখানো, অথচ সূর্যের সাদা আলোক রশ্মিতে গাছের পাতা কিন্তু সবুজ দেখাবে। এই যে কালার, কেন ওটা সবুজ দেখাচ্ছে, কেন এখানে কালো দেখাচ্ছে, এই জাতীয় প্রশ্নগুলো। আহ এরকম প্রশ্ন আসতে পারে যে লাল ফুলকে আমরা সূর্যের আলোতে লাল দেখি, বাট হলুদ কালারে সেটি কালো দেখি কেন? একই প্রশ্ন এগুলো। তারপর বাস্তব অবাস্তব প্রতিবিম্বর ব্যাখ্যা অথবা পার্থক্য। দর্পণে যদি লম্বভাবে আলোকরশ্মি আপতিত হয়, সেটা যে পথে আসে ওই পথেই ফিরে যায়, এর কারণ কি? স্পর্শ না করেও দর্পণ শনাক্তকরণ করা যায়, এটার উপর ব্যাখ্যা। এক্স রশ্মিটা আমরা চোখে দেখতে পাই না, প্রশ্ন হলো কেন? অবতল দর্পণ অভিসারী দর্পণ কেন বলা হয়? শপিং মলের নিরাপত্তার কাজে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? তারপর দন্ত চিকিৎসক কেন তাদের ওই চিকিৎসাতে অবতল দর্পণ ব্যবহার করেন? গাড়ির যে সাইড ভিউ মিরর আছে, এখানেও কিন্তু আমাদের অবতল দর্পণ ব্যবহারের একটা প্রবণতা আছে, এবং সেটি কেন? সাইড ভিউ অপশন হিসেবে। তো আমরা এর পরবর্তী অংশে দেখব যে মুখের চেহারা যদি কেউ নিখুঁতভাবে দেখতে চায়, বিশেষ করে বিউটি পার্লার গুলোতে বা জেন্টস পার্লারে, সেখানে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। আয়না তৈরিতে আয়নার পিছনে যে বিশেষ ধরনের প্রলেপ দেওয়া হয়, এটি কেন দেওয়া হয়? এরপর
গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো, অবতল দর্পণের ফোকাস দূরত্ব উল্লেখ থাকলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, অথবা বক্রতার ব্যাসার্ধ উল্লেখ থাকলে ফোকাস দূরত্ব নির্ণয়। অবতল দর্পণের প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব উল্লেখ থাকলে ফোকাস দূরত্ব নির্ণয় করা, অথবা এই বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে অনায়াসে আমরা তৃতীয়টার মান বের করতে ইনশাল্লাহ পারবো। এরপর অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান ও আকৃতি ও প্রকৃতি নির্ণয়। এটা একটা মৌলিক প্রশ্ন, যেখানে আমরা 6টা অবস্থানকে এভাবে ভেঙে দেখাতে পারি যে বস্তু যদি অসীমে হয়, তারপর বস্তু যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে হয়, বস্তু যদি বক্রতার কেন্দ্রে অবস্থান করে, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে হয়, তারপরে ফোকাসে হয়, তারপরে ফোকাস ও মেরুর মধ্যে হয়, এ এই মোট মিলে প্রায় 6টা অবস্থান। তো এগুলোর জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। তারপর বিবর্ধন এর সাথে বস্তু প্রতিবিম্বের দূরত্ব সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ 1/v+1/q = 1/f, এই সমীকরণ ব্যবহার করা। এর সাথে বিবর্ধনের সমীকরণ অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে, m=- আমরা পরম মান আকারে v/q ইউজ করি। বিশেষ ক্ষেত্রে বিবর্ধনে আমাদের বস্তুর এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য ব্যবহার করা হয়। এরপর একটা বিশেষ প্রশ্ন আসে, তা হলো যে অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি হয় যে ষষ্ঠ অবস্থানে, অর্থাৎ অবস্থান ধরুন মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে হয়। এই মোটামুটি প্রশ্নগুলো আসার মতো আছে। তো আশা করছি যে এর মধ্যেই তোমাদের ইনশাল্লাহ প্রশ্ন কমন হয়ে যাবে। আমরা পরবর্তীতে প্রতিসরণ সংক্রান্ত বিষয় নিয়ে দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই আহ, তোমাদের অবহিত হয়েছে তোমরা যে 2021-22 সালে করোনাকালীন সময়ে এই নবম অধ্যায় কিন্তু সিলেবাসে ছিল না। এই অধ্যায়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বিগত বেশ কিছু বোর্ডে এটির গুরুত্ব কিন্তু কমে গেছে। তো তার মানে এই নয় যে আমাদের এখন আসবে না, এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেক্ষেত্রে আশা করছি যে 2025 সালেও এখান থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আছে। তো তো আমরা পর্যায়ক্রমে দেখি যে কি কি প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে। সংজ্ঞামূলক প্রশ্ন সেইগুলো এখানে অনেকটাই উল্লেখ করা আছে: প্রতিসরণের সূত্র, অপটিক্যাল ফাইবার, লেন্সের ক্ষমতা, প্রতিসারাঙ্ক, প্রধান ফোকাস, লেন্সের আলোক কেন্দ্র, ক্রান্তিকোণ, প্রতিসরণ, অ্যাকুয়াস হিউমার, উপযোজন, বিবর্ধন, এরকম বেশ কিছু সংজ্ঞামূলক অংশ আছে। অনুধাবনমূলক অংশের জন্য রংধনুর বিষয় নিয়ে, দুপুরবেলা রংধনু দেখা যায় না কেন, কোন লেন্সের ক্ষমতা 3D বলতে কি বোঝায়, চোখের উপযোজনের ব্যাখ্যা, দুটি চোখ থাকার সুবিধা, স্বাভাবিক চোখে কোনো বস্তুকে দেখা যায়, যে কোনো দূরত্বের বস্তুকে দেখা যায়, এটির উপর ব্যাখ্যা, রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি, কিভাবে এটি উপলব্ধিতে আসে, তারপরে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসারাঙ্ক সবসময় এক অপেক্ষা বেশি হয়, এটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর পরবর্তী অংশ যেটা আছে, গ এবং ঘ নম্বরের জন্য
তো গ এবং ঘ নম্বরের সম্ভাব্য সাধারণত দু প্রকারের প্রশ্ন বেশি আসে। একটা হলো লেন্স সংক্রান্ত সমস্যা এবং তার সাথে গাণিতিক সমাধান। দ্বিতীয় অংশ হলো চোখের ত্রুটি এবং তার প্রতিকার নিয়ে আলোচনা। তো সাধারণত বোর্ডগুলোতে যে ধারাবাহিকতাটা অনুসরণ করা হয় তা হলো একটা সালে যদি চোখের ত্রুটি আসে, পরের সালে গিয়ে দেখা যায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে সাধারণত লেন্সের ওপর আসে। আবার পরবর্তী বছর গিয়ে কিন্তু ঠিক আর বিপরীতটা ঘটে। দেখা গেল 2024 সালে হয়তো লেন্স থেকে প্রশ্ন আসছে, তাহলে 2025 সালে গিয়ে দেখা যাবে চোখের ত্রুটি সংক্রান্ত প্রশ্নগুলো এসে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে মনে হয় পড়াশোনা করলে এটি তোমাদের জন্য কিছুটা সহজ পথ তৈরি করতে সহায়ক হবে। আমার উদ্দেশ্য এই নয় যে তোমরা লেন্সটাকে বাদ দিয়ে শুধু চোখের ত্রুটি পড়ো, অথবা চোখের ত্রুটি বাদ দিয়ে শুধু লেন্স পড়ো, এরকম না। পড়তে হবে আমাদের উভয়ই, বাট বোর্ডের ভিন্নতায় কোনো কোনো অংশ বেশি গুরুত্ব পাবে, কোনো অংশ হয়তো সেই বোর্ডের জন্য কম গুরুত্ব পাবে। এটি হলো মূল পার্থক্যের বিষয়। তো এই অধ্যায়গুলোর অঙ্ক কিন্তু খুবই সহজ, আহ খুবই ছোট্ট ছোট্ট অঙ্ক। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব এগুলো সহজে আয়ত্ত করার। তো একজন ব্যক্তির একটা নির্দিষ্ট দূরত্বের বাহিরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পান না। তিনি যদি স্পষ্ট করে দেখতে চান তাকে কি ব্যবস্থা নিতে হবে, এই বিষয়ে বলা হয়েছে। একজন ব্যক্তির চশমার বিবরণ দেওয়া হয়েছে যে দূরে সামান্য কিছু দেখতে সমস্যা হলে চশমা ব্যবহার করেছেন, এবং সহায়ক চশমাটি স্পষ্ট দর্শনের জন্য যেভাবে কাজ করে তা রশ্মি চিত্রের মাধ্যমে দেখানো। আলোকরশ্মি একটি নির্দিষ্ট কোণে আপতিত হয়ে অপর একটি মাধ্যমে গিয়ে নির্দিষ্ট কোণে প্রতিসরিত হয়। সেক্ষেত্রে মাধ্যম দ্বয়ের প্রতিসারাঙ্ক নির্ণয় একটির সাপেক্ষে অন্যটির এর বিপরীত অবস্থা হলেও সেখানে প্রতিসারাঙ্ক কেমন হবে, এবং এদের মধ্যে কম্পেয়ারেবল অর্থাৎ তুলনামূলক আলোচনা। তারপরে চিত্রের সাহায্যে আমরা দেখতে পারি যে ট্রাইসেপ দূরত্বে বস্তু থাকলে লেন্সের ক্ষমতা এবং ফোকাস দূরত্ব ইত্যাদি নির্ণয় করা। এরপর উত্তল লেন্সের ফোকাস দূরত্ব উল্লেখ করা থাকবে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুর আলোক কেন্দ্র হতে কত দূরে থাকবে সেটি উল্লেখ করা থাকবে। এক্ষেত্রে রশ্মি চিত্রের মাধ্যমে প্রধান অক্ষের ওপর প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়ে পরীক্ষায় আসতে পারে। প্রধান অক্ষের ওপর 6টি অবস্থানের জন্য, বিশেষ করে উত্তল লেন্সের প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়, অর্থাৎ বস্তু অসীমে হলে কি হবে, অসীম ও টয়েস এফ এর মধ্যে হলে কি হবে, টয়েস এফ এ বস্তু অবস্থান করলে কি হবে, টয়েস এফ এবং ফোকাসের মধ্যে হলে কি হবে, ফোকাসে হলে কি হবে। আর সবশেষ অপশন থেকে আমাদের এইটুকুই বলা, তা হলো এই অবস্থানটা মোটামুটি স- এই আলোর ক্ষেত্রে প্রতিফলন এবং প্রতিসরণের সমস্যাগুলো প্রায় সেম। শুধু পার্থক্য হলো প্রতিফলনের ক্ষেত্রে যেটা আমরা অবতল দর্পণে করি, সেখানে যে পাশে বস্তু সেই পাশেই প্রতিবিম্ব হয়। আর প্রতিসরণের ক্ষেত্রে লেন্সে যে পাশে বস্তু তার তার ওটাকে যেহেতু প্রতিসরিত হয়ে পার হয়ে যায়, তার অপোজিট পাশে গিয়ে আমরা প্রতিবিম্ব পেয়ে যাব। আঁকানোর কৌশল বা অন্যান্য অপশনগুলো নিশ্চয়ই তোমাদের এটি আয়ত্তে আছে। আমরা গাণিতিক কিছু সমস্যার বিষয়ে একটু নজর দেব। তা হলো আমাদের অনেক সময় দেখা যায় লেন্সের ক্ষমতা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্ব বের করতে হয়, অথবা ফোকাস দূরত্ব উল্লেখ থাকে, লেন্সের ক্ষমতা বের করতে হয়। চোখের প্রধান প্রধান যে ত্রুটিগুলো, হ্রস্ব দৃষ্টি ত্রুটি এবং দীর্ঘ দৃষ্টি ত্রুটি, এই ত্রুটিগুলোর কারণ, তার লক্ষণ, তার প্রতিকার করার মৌলিক অপশনগুলো নিয়ে আলোচনা। আহ আমার মনে হয় যে আমাদের ধনাত্মক ত্রুটি বা ঋণাত্মক ত্রুটি হলে চোখে কি করণীয়,
এবং এটি দূরকরণের পুরো প্রক্রিয়াটার আলোচনা। এই মোটামুটি আমাদের সম্ভাব্য নবমাত্রায় থেকে আসা প্রশ্নগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অংশে গিয়ে ইনশাআল্লাহ স্থির তড়িৎ, চলতড়িৎ সহ অন্যান্য অংশগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দেখব। তো আজকের সাজেশনমূলক আলোচনা আমরা আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী অংশ নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।